তোমাদের এর আগে কি কি হয়েছে টপিক? বাংলা সাহিত্যের ইতিহাস, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে। ফার্স্ট গদ্য গদ্য সাহিত্য, সেকেন্ড পত্র সাহিত্য, আর থার্ড কাব্য সাহিত্য। আজকে যেটা করবো সেটা নাটক, নাট্য সাহিত্য। কেমন? নাটক বা নাট্য সাহিত্য লিখে নাও, সব খাতাতে তুলো। নাট্য সাহিত্য। গদ্য থেকে দুটো কোশ্চেন দিয়েছিলাম, আর কিছু বলেছিলাম যে এই কোশ্চেন্সগুলোকে ভালো করে করবে, এটা বলা হয়েছিল। পত্রপত্রিকা থেকে 4টা করানো হয়েছিল, আর কাব্য সাহিত্য থেকে 2টো করেছিলাম, বিহারীলাল আর রবীন্দ্রনাথ ঠাকুরের কাল অনুসারে। হ্যাঁ কারেক্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সাহিত্য। এক্সট্রা কিছু বলেছিলাম? এক্সট্রা কারো পড়তা বলিনি। তো নাটক বা নাট্য সাহিত্যে যে গুরুত্বপূর্ণ নামগুলো সবচেয়ে আমার মনে হচ্ছে যে আসবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে 2টো নাম, এদের সম্পর্কে তোমরা মোটামুটি জানো। এক মাইকেল মধুসূদন দত্ত, আরেকটা হচ্ছে দীনবন্ধু মিত্র। এই দুজন সর্বাপেক্ষা প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা আছে। এছাড়াও যে কোশ্চেন্সগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো তোমাদেরকে বলে দেব। তো প্রথমে আমরা মাইকেল মধুসূদন দত্ত, প্রশ্নটা লিখে নাও আগে। লেখো, মাইকেল মধুসূদন দত্তের 2টি নাটকের নাম লেখো। পূর্ণচ্ছেদ। মাইকেল মধুসূদন দত্তের 2টি নাটকের নাম লেখো। দ্বিতীয় প্রশ্ন ওটারই সাথে আর কি, পূর্ণচ্ছেদ দিয়ে, নাট্যকার হিসেবে তাঁর কৃতিত্ব আলোচনা করো। নাট্যকার হিসেবে তাঁর কৃতিত্ব আলোচনা করো। পূর্ণচ্ছেদ। 1+4 কোশ্চেন। ক্লিয়ার? 1+4। 2টো প্রশ্ন আছে, তো 2টো চিহ্ন প্রয়োগ করতে হবে এখানে। প্রথম একটা চিহ্ন প্রয়োগ করবা এরকম, বা বক্স তৈরি করতে পারো, স্টার দিতে পারো। প্রথম প্রশ্নটা কি আছে? মাইকেল মধুসূদন দত্তের 2টি নাটকের নাম। জাস্ট পূর্ণ বাক্যে তোমাকে উত্তর লিখতে হবে, এখানে কোনো প্রকার কোনো ব্যাখ্যাতে যাবে না। তো লেখো, পূর্ণ বাক্যে উত্তরটা লেখো। অবশ্যই চিহ্নটা দেবে ব্ল্যাকে আর ব্লুতে লিখবা পুরো উত্তরটা। লেখো, মাইকেল মধুসূদন দত্তের 2টি নাটক হলো, বা মাইকেল মধুসূদন দত্তের লেখা 2টি নাটক হলো হাইফেন, উত্তরটা লেখো, শর্মিষ্ঠা ও পদ্মাবতী। শর্মিষ্ঠা ও পদ্মাবতী। প দয়ময় আকার, ব তয়ে দীর্ঘই, পদ্মাবতী। ঠিক আছে? 2টো নাটকের নাম দিয়ে আমাদের কাজ শেষ। সেকেন্ড কোশ্চেন কি আছে? আবার চিহ্ন দিয়ে ব্ল্যাক পেনে প্রশ্ন অনুযায়ী পয়েন্ট করতে হবে। কি প্রশ্ন আছে? হ্যাঁ, সেটাই লিখতে হবে। নাট্যকার হিসেবে মধুসূদনের, তাঁরের জায়গায় লিখবা মধুসূদনের কৃতিত্ব। লেখো, ব্ল্যাক দিয়ে লিখবা নাট্যকার হিসেবে মধুসূদনের কৃতিত্ব। ক্লিয়ার? এইবার এই জায়গাতে কি কি কথা লিখতে হবে, তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কি কি লিখতে হবে সেটা বোঝা। মাইকেল মধুসূদন দত্ত যিনি কবিতা লিখতে শুরু করলেন, তিনি আচমকা কবিতা ছেড়ে নাটকে গেলেন কেন? এটা সব থেকে বড় প্রশ্ন। বাংলা সাহিত্যের পুরো রূপ, অ্যাঙ্গেলটাকেই বদলে দিয়েছিল। এই মধুসূদনকে সাধারণ কেউ ভাবিও না, ঠিক আছে? যিনি কবিতা কাব্য জগতে একদম অসাধারণ একটা প্লট পরিবর্তন করে দিলেন, তিনি আচমকা নাটকে প্রবেশ কেন করলেন? তিনি মেঘনাদ বধ, বীরাঙ্গনা কাব্য প্রভৃতি এইরকম অনেক কাব্যগ্রন্থ লিখলেন, সেখানে জনপ্রিয়তাও পেলেন। আর এই জনপ্রিয়তা পাওয়ার কারণেই যেটা ঘটল, তাকে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানানো হলো, বিভিন্ন অনুষ্ঠানে, ঠিক আছে? আমন্ত্রণ জানানো হলো। বিখ্যাত মানুষদেরকে একটু জানাই তো নাকি,
দেখবে যে কি সাধারণত আমাদের স্কুলে হোক যে কোনো জায়গাতে হোক, অনুষ্ঠান যখন হয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, একটু বিশেষ কোনো মানুষকে ডাকা হয়, কোথাও বিডিওকে ডাকা হলো, কোথাও এসডিওকে ডাকা হলো, কোথাও কোনো আচ্ছা বিধায়ককে ডাকা হলো, বা এইরকম বিশেষ মানুষগুলোকে ডাকা হয়। তো সেই রকমভাবে ডাকা হয়েছিল এক জায়গাতে, সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল নাটক। নাটকের মঞ্চ হতো। আগেকার দিনে কি হতো, আজকের দিনে যেমন আমরা সিনেমা দেখতে পাই, মানে অভিনয়টা হয়ে গেল, সেটা রেকর্ড করা থাকলো, আর সেই রেকর্ডটা ছড়িয়ে গেল চারিদিকে একসাথে, এবং সেটা চিরকাল চলতে থাকবে। চিরকাল কিন্তু ওরা অভিনয় করবে না, রাইট? কিন্তু আগেকার দিনে যেটা হতো সেটাকে বলা হতো থিয়েটার। এটা বুঝতে হবে তোমাকে, থিয়েটার জিনিসটা কি। ধরো কেউ কিছু লিখলেন, তিনি তো লেখক, তিনি নাটক লিখলেন, তার মানে তিনি নাট্যকার। এবার বেশ কিছু অভিনেতা অভিনেত্রীরা মিলে সেটাকে প্র্যাকটিস করলেন, হলো, এবার স্টেজ পারফর্ম করবেন। ঠিক আছে, আজ এই গ্রামে তো কাল ওই গ্রামে, তো কাল ওই গ্রামে স্টেজ তৈরি করে সেখানে ওরা অভিনয়টা করে দেখাবেন। এই না যে রেকর্ড হয়ে গেল আর সেটাই চিরকাল মানুষ দেখতে পাবে, এটা না। বিভিন্ন জায়গায় এটা থিয়েটার প্রেজেন্টেশন করা হতো ডিরেক্ট। তো এগুলোকে বলা হয় থিয়েটার। এগুলোর জন্য বিভিন্ন নাট্য মঞ্চ তৈরি হয়ে গেছিলো স্থায়ীভাবে। দেখবা কোথাও কিছুদিন থেকে কোনো ক্লাব থেকে হয়তো প্রতিমা তুলছে স্টেজ করে, কিছুদিন পর দেখবা যে ওখানে ওই সাধারণ তৈরি করা স্টেজের থেকে একটু ভালো উন্নত সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেয় জায়গাটা। ঠিক সেই রকমই কোনো একটা বিশেষ জায়গাতে গেলেই থিয়েটার দেখতে পাবে। ধরো যেটা এখন বর্তমানে সিনেমা হল আছে, সেই জায়গাটাতে ধরে নাও কথার মানে আজ থেকে 50 বা 100 বছর আগে সেখানে থিয়েটার দেখানো হতো। সেখানে একটা স্টেজ তৈরি করা আছে, প্যান্ডেল দিয়ে ঘেরা আছে ভালো করে, ঠিক আছে। এবার ওখানে প্রত্যেক সন্ধ্যায় কোনো না কোনো নাটক দেখানো হয় বা থিয়েটার করা হয়। সেখানে টিকিট কেটে মানুষ ঢোকে, হতে পারে 2-3 রকমের নাটক হতো। কোনোটা পেশাদারি থিয়েটার হতো, পেশা অর্থাৎ সেখানে টাকা পয়সা দিয়ে মূল্যের বিনিময়ে ওকে অভিনয় দেখানো হতো। আর কিছু থিয়েটার পেশাভিত্তিক ছিল না, সমাজ সচেতনতামূলক ছিল। মানে ধরো এখনো হয়, কিন্তু এই জিনিসগুলো এখনো হয় আমাদের একদম পাড়া গ্রামগুলোতে নেই। একটু শহরের দিকে গেলে এই ধরনের জনপ্রচারমূলক, জনসচেতনতা প্রচারমূলক বিভিন্ন কথা, যেমন ধরো হ্যাঁ ওটা তো একদম মানে নাটক কিনা, তো আমি ওখানে যাচ্ছি না, আমি সাদামাটার কথা বলছি, আমাদের জীবনের কথা বলছি। ধরো যে কি জল আমাদের কতটা গুরুত্বপূর্ণ বিষয় একটি, অথচ আমরা তাকে কি করি, অপচয় করি, তাই না? তার সঠিক মূল্য বুঝতে পারি না, দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝা যায় না, ওরকম ব্যাপারটা। এবার মানুষকে সচেতন করার জন্য তুমি যদি ওকে ডিরেক্ট গিয়ে বলো যে কি এই জলটা অপচয় করবেন না, তো ও তোমার সাথে ঝগড়া লাগিয়ে দেবে। কিন্তু যদি ওর আশপাশে তুমি একটা অভিনয় করে দেখাও যে জল না থাকলে মানুষের কি অবস্থা হবে, সেটা তুমি অভিনয় করে দেখাচ্ছ। রাস্তার ধারে সবাই ভিড় করছে, ফ্রিতে সবাই দেখছে, এরা সব অভিনয় করছে, নাচানাচি করছে, লাফালাফি করছে, এ ওকে কিছু কথা বলছে, ওকে কিছু কথা বলছে। ওদের মূল উদ্দেশ্যটা হলো যে আমরা একটা প্রবলেমকে শো করতে চাইছি, যে বিষয়টা দেখবে আর মানুষ সচেতন হবে। সেটা শিক্ষামূলক সচেতনতামূলক প্রচারও হতে পারে, হতে পারে যে কি সমাজ সেবামূলক কাজ হতে পারে, ঠিক আছে, সম্পদ সংরক্ষণ বিষয়েও হতে পারে, বিভিন্ন বিষয়ে হতে পারে, ঠিক আছে। তো হয়তো ধরো করোনা বিষয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করছে বা এই ধরনের অভিনয় করে দেখাচ্ছে রাস্তায় রাস্তায়, 3-4 জন শিল্পীরা আছেন বা অভিনেতা অভিনেত্রীরা আছেন, তাদের মধ্যে একজন নিজের গায়ের মধ্যে লিখে দিয়েছে বা নিজের জামার সাথে পিন করে দিয়েছে একটা বোর্ড লিখে, সেখানে লিখেছে করোনা। আরেকজন মানুষ আছে, 2 জন মানুষকে দেখানো হচ্ছে তারা পরস্পরে যত কাছাকাছি আসছে করোনাটা তত তাড়াতাড়ি তাদের কাছে প্রবেশ করতে চাচ্ছে। এর মানেটা কি, যে ওই মুহূর্তটাতে উভয়কে দূরত্ব বজায় রাখতে হবে, তাহলে করোনা ওদের দুয়ের মধ্যে প্রবেশ করতে পারবে না। বুঝাচ্ছে? এই ধরনের ছোট ছোট বিষয় দেখাচ্ছে মানুষকে, যা মানুষ পরে বোঝে। যে কোনো টপিককে তুমি দেখবা, খেয়াল করবা যে একটি উপন্যাস তা যদি 100-র মধ্যে 60 জন মানুষ পড়েছে তাহলে বিশাল কিছু ব্যাপার। কিন্তু যদি মুভি বের করা হয় ওই উপন্যাসের উপরে, তাহলে কমপক্ষে 80 জন মানুষ কিন্তু দেখবেই, ঠিক আছে। তো লেখা যতটা বেশি, যত দ্রুত প্রচার হয়, তার চেয়ে বেশি ছবি প্রচার হয়, আর ছবির থেকে বেশি চলচ্চিত্র প্রচার হয়। চলচ্চিত্র মানে যে ছবিটা চলছে, ঠিক আছে, অর্থাৎ টেলিভিশনে আমরা যে মুভি দেখি, মানে ছবিটা স্থির নাই, ওটা চলমান, তাই ওটাকে বলা হয় চলচ্চিত্র, ঠিক আছে।
তো এইরকম শো পরবর্তীতে দেখা গেলো থিয়েটার বন্ধ হয়ে গেল, থিয়েটারের জায়গা নিল টেলিভিশনের জায়গায় এখন দেখছো ইন্টারনেট, ইউটিউব, সব জায়গাতে আমরা অ্যাভেলেবেল পাই এই জিনিসগুলো, ঠিক আছে। আগেকার দিনে বারবার অভিনয় করতে হতো, আর যে নাটকটা খুব জনপ্রিয় হয়ে যেত সেটা হয়তো 1 মাস ধরে চলছে এক জায়গাতে, প্রত্যেকটা দিন মানুষের ভিড় উপচে পড়ছে, আবার দেখব, ঠিক আছে, আর প্রত্যেকটা দিন ওরা অভিনয় করছে। ক্লিয়ার? তো এইরকম একটি থিয়েটারের নাম বলি, এতটা কথা লিখতে হবে না, তোমাদেরকে মূল জায়গাতে আসার জন্য আমি এই আলোচনা ভূমিকাগুলো করলাম। তো এইখানে যখন তুমি এই কথাটা লিখলে, এখানে কি কি কথা তোমাকে লিখতে হবে? প্রাথমিক কথা, মাইকেল মধুসূদন দত্ত যেমন বাংলায় আধুনিক কাব্য সাহিত্যে পথিকৃৎ, নতুন পথ দেখিয়েছেন, ঠিক তেমনই বাংলা নাট্য সাহিত্যেও তিনি অসাধারণ আধুনিকতার প্রসার ঘটিয়েছেন। তাহলে কি হবে? আধুনিকতার প্রসার, তাই না? আধুনিকতার প্রসার লিখে নাও, প্রসার। তাহলে আধুনিকতার প্রসার দিয়ে কি লিখবে? মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্য জগতে যেভাবে আধুনিকতার প্রসার ঘটিয়েছেন, ঠিক তেমনইভাবে বাংলা নাট্য সাহিত্য তিনি সমান অবদান রেখেছেন। পূর্ণচ্ছেদ হলো। এইবার একটা ঘটনার কথা বলি। ওই যে বললাম, কোনো মানুষকে যখন আমরা আমন্ত্রণ জানাই কোনো অনুষ্ঠানে, সেরকম ঘটনাই ঘটেছিল, সেই ছবিটা তোমাকে মনে রাখতে হবে। জায়গাটার নাম বলে দিই, সেই থিয়েটারটার নাম কি ছিল? বেলগাছিয়া নাট্যশালা। কি নাম ছিল? বেলগাছিয়া নাট্যশালা। এই বেলগাছিয়া নাট্যশালায় তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল একটি নাটকের অভিনয় দেখার জন্য। নাটকটা কে লিখেছেন সেটাও তোমাকে মনে রাখতে হবে। রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন। এই রামনারায়ণ তর্করত্নের লেখা রত্নাবলী নাটকের অভিনয় দেখার জন্য তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। ক্লিয়ার? এবার গুছিয়ে বললে কি হবে? প্রথম থেকে, মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্য সাহিত্যে যেভাবে আধুনিকতার প্রসার ঘটিয়েছেন, ঠিক তেমনইভাবে তিনি বাংলা নাট্য সাহিত্য সমান অবদান রেখেছেন। পূর্ণচ্ছেদ, তার পাশে কি লিখবা? বেলগাছিয়া নাট্যশালায় রামনারায়ণ তর্করত্ন রচিত রত্নাবলী নাটকের অভিনয় দেখতে গিয়ে তিনি বলেছিলেন। ঠিক আছে? এই বেলগাছিয়া নাট্যশালায় রামনারায়ণ তর্করত্ন রচিত রত্নাবলী নাটকের অভিনয় দেখতে গিয়ে তিনি বলেছিলেন, খুব কষ্ট পেয়েই বলেছিলেন, তিনি সমালোচনা করেছিলেন। তিনি বলছেন, বাংলা সাহিত্যে এত বাজে, কুরুচি, অরুচিকর নাটক লেখা হয়, এতে তো আমার জানা ছিল না। এবার এই যে কষ্ট পেলাম আমি, এইগুলো আজে বাজে নাটক লেখা হয়, এইসব আজে বাজে নাটক দেখানো হয় মানুষকে, তা আমি নিজে লিখে দেখাবো। চ্যালেঞ্জ করেছিলেন তিনি, আমি সেরার মানের কিছু লিখে দেখাবো, আর বিশেষ মানুষদের প্রত্যেকটি কথার বিশেষ গুরুত্ব থাকে। তিনি কি বলেছিলেন সেই লাইনটা তোমাকে মনে রাখতে হবে, নোট করে নাও। তিনি বলেছিলেন, অলিক কুনাট্য রঙ্গে মজে লোকে রারবঙ্গে নিরখিয়া প্রাণে নহিষয়। নিরখিয়া প্রাণে নাহি সয়। এর মানেটাও বুঝতে হবে, তাই তো নাকি? আচ্ছা, এইখানে একটি কথা বলা হচ্ছে, অলিক, ভুল, খারাপ, বেকার, এই জিনিসগুলোকে আমরা বলি অলিক, মিথ্যে। এক কথায় অলিক। কুনাট্য মানে বুঝলা, খারাপ নাটক। রঙ্গে, এগুলো নাটককে বলা হয় রঙ্গ করা। এই তুই বেশি নাটক করিস না তো, তুই বেশি রঙ্গ করিস না তো, বুঝতে পারছো? এটা খারাপ শব্দ নয়, এটা নাটককেই বলা হয় রঙ্গ। তো অলিক কুনাট্য রঙ্গে মজে লোকের রারবঙ্গে, আমাদের বাঙালিদেরকে বা বাংলাকে বলা হয় রারবঙ্গ। তো রারবঙ্গের মানুষরা এই সব জিনিসে মেতে থাকছে, মজে মেতে আছে।
নিরখিয়া প্রাণে নাহি সয়। নিরখিয়া মানে এই যে অসন্তুষ্টি, দুঃখ, কষ্ট, এটা আমার প্রাণে সহ্য হচ্ছে না। তিনি নাটকটা দেখলেন বেলগাছিয়া নাট্যশালায়, রামনারায়ণ তর্করত্নের লেখা রত্নাবলী। যেমন আমাদের প্রোগ্রাম হলো না, একটা নাটক হলো, তারপরে যে শিক্ষক শিক্ষিকার যারা প্রেজেন্ট ছিলেন তারা কি সুন্দর বক্তৃতা দিয়েছিলেন, মনে পড়ছে না? তো তারা ওই নাটকের প্রশংসা করেছিল, নাচগুলোর প্রশংসা করেছিল, অভিনয়টার প্রশংসা করেছিল। তিনি ডিরেক্ট যখন বলতে উঠলেন, তিনি সরাসরি বললেন, ছি 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 ছি, এইসব নাটক, এইসবেই এত মানুষ উতলা হয়ে উঠছে। তাহলে যদি সত্যিকারের ভালো কোনো নাটক লেখা যায় এবং সেটাকে অভিনয় করা যায়, তাহলে এখানকার মানুষ তো আরও বেশি অবাক হয়ে যাবে। তিনি বলেছিলেন, অলিক কুনাট্য রঙ্গে মজেলকে রারবঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। ক্লিয়ার? এরপর থেকে তিনি কি করলেন? নাটক রচনায় মনোযোগ দিলেন। রুচিশীল নাটক, এরপরে কথাটা কি হবে? রুচিশীল নাটক রচনায় তিনি রুচিশীল নাটক রচনায় তিনি পারদর্শিতা দেখান। হয়েছে? এইটা গেল তোমার একটা প্যাসেজ, মনে মনে তোমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? সেকেন্ড প্যাসেজটা কি? নাটক ও প্রহসন। পয়েন্ট, এটা কিসের ভেতরে পয়েন্ট থাকলো? এই যে নাট্যকার হিসেবে মধুসূদনের কৃতিত্ব, এর ভেতরে আরেকটা পয়েন্ট তৈরি হলো নাটক ও প্রহসন। নাটক মানে তো বুঝলাম, তাহলে প্রহসন কি? প্রহসনও নাটক ধর্মী। শুধু বুঝতে হবে যে এইখানে একটু হাসাহাসিটা বেশি থাকবে। মানে নাটক যা হওয়া উচিত, সাধারণ নাটক হবে গিয়ে খুব মানে বুদ্ধিদীপ্ত, বাস্তবমুখী, এবং তার থেকেও বড় বিষয় হলো যে তোমাকে মনোযোগ একদম এক জায়গায় রেখে বুঝতে হবে ব্যাপারটা। আর এই যে প্রহসন, এটাও নাটক, এখানেও দুইজন মানুষ বা কিছুজন মানুষ কথা বলবে, সংলাপ, তার মধ্যে একটা হাসির ফোয়ারা থাকবে, হাসাহাসি থাকবে, অদ্ভুত অদ্ভুত সব যুক্তি থাকবে, ঠিক আছে? হাসতে শুরু করে দেবো, এইরকম ব্যাপারটা। তো নাটক আর প্রহসন, এগুলোর নাম আগে লিখতে হবে। নাম কি কি নোট করো। প্রথম তার যেটা লেখা, সেই নাটকটার নাম হচ্ছে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা। সাল কত? 1859। 1859, কমা দিয়ে দাও। তার পাশে এবার লেখো পদ্মাবতী, 1860। লেখো সব। পদ্মাবতী, প দয়ময় আকার, ব তয় দীর্ঘই, সালটা লিখতে হবে ব্র্যাকেটে, 1860। তারপরে কমা দিয়ে লেখো বুড়ো শালিকের ঘাড়ে র। বুড়ো শালিকের ঘাড়ে র, রয়ে চন্দ্রবিন্দু ওকার, ব্র্যাকেটে 1860। দেখো এক স্পিডেই তিনি লিখে যাচ্ছেন 1860 সালে কতটি নাটক, একের পর এক নাটক লিখছেন। 1860, কমা দিয়ে আবার লেখো একেই কি বলে সভ্যতা। একেই কি বলে সভ্যতা, কি বানান কয়ে হ্রস্বই, ব্র্যাকেটে লেখো 1860। ক্লিয়ার? একেই কি বলে সভ্যতা, 1860, কমা দিয়ে লেখো কৃষ্ণকুমারী, 1861, ব্র্যাকেটে লিখো 1861 প্রভৃতি, পূর্ণচ্ছেদ। নেক্সট পয়েন্ট, নাটকের আলোচনা। নাটকের আলোচনা না, এটা তো পুরো ডিটেলস ব্যাখ্যার মধ্যে লিখে দেব, ঠিক আছে? কোনো পয়েন্টস নাই। প্রথম কি আছে? শর্মিষ্ঠা, তাই না? প্রথম শর্মিষ্ঠা। তোমাকে এখানে কি কি কথা লিখতে হবে সেটা মন দিয়ে শোনো। প্রথম শব্দ হয়তো তুমি লিখলা তার প্রথম, তার লেখা প্রথম নাটকটি হলো শর্মিষ্ঠা। এই নাটকের কাহিনী তিনি অবলম্বন করেছেন মহাভারত থেকে। কোথা থেকে? মহাভারত থেকে। ক্লিয়ার? এই নাটকের কাহিনী তিনি সংগ্রহ করেছেন মহাভারতের কাহিনী থেকে, এবং এই নাটকে দেখা যায় নারীর আত্মপ্রতিষ্ঠার কাহিনী। এখানে কি কাহিনী আছে? নারীর আত্মপ্রতিষ্ঠার কাহিনী, আত্মপ্রতিষ্ঠা হয়েছে কাহিনী তুলে ধরেছেন লেখক। নেক্সট,
পদ্মাবতী, পদ্মাবতী সম্পর্কে কি লিখবে এখানে, হ্যাঁ পূর্ণচ্ছেদ দিয়ে দিয়ে এই প্যাসেজটাতে লিখবে, আর কোনো পয়েন্ট বা প্যারা চেঞ্জ করার কোনো দরকার নেই। এই পদ্মাবতীর কাহিনী নেওয়া হয়েছে গ্রিক পুরাণ থেকে। লেখো, গ্রিক পুরাণ থেকে পদ্মাবতীর কাহিনী সংগৃহীত। নেক্সট কি আছে, আরেকটা কৃষ্ণকুমারী করে নিই, তারপরে ওই যে দুটো দিয়েছি, একে কি বলে, সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়ে রো, এই দুটো হচ্ছে কিন্তু প্রহসন। তো আগে নাটকগুলো নিয়ে আলোচনা করে দিই। দুটো নাটক নিয়ে আলোচনা হলো, একটা শর্মিষ্ঠা হলো এতটা, একটা হলো গিয়ে গ্রিক পুরাণ, হ্যাঁ পদ্মাবতী, আরেকটা কি বাকি আছে দেখো, কৃষ্ণকুমারী। নামটাতে বোঝাচ্ছে এ কোনো মেয়ের কথা বলছে, কোনো ইতিহাসের কাহিনী বলছে। তাহলে কি লিখতে হবে, লেখো, রাজস্থানের ইতিহাস অবলম্বনে, রাজস্থানের ইতিহাস অবলম্বনে তিনি রচনা করেছেন কৃষ্ণকুমারী নাটক, যেখানে ট্রাজিক রস মারাত্মক পরিমাণে রয়েছে। এই ট্রাজিক বিষয়টা তোমাকে একটু বুঝতে হবে, ট্রাজিক রস, এই ট্রাজিক রসটাকে বুঝতে হবে। যে কোনো অভিনয় যদি তুমি দেখো, হয় দেখতে দেখতে তুমি খুব হাসবে, বা লাস্টে এন্ডে হয় হ্যাপিনেস হবে, নাহলে স্যাডনেস হবে, হয় মিলন হবে, সকল চরিত্রের মিলন হয়ে গেল, শেষ হলো। বাংলা সিনেমাগুলোকেও আগেকার দিনের মুভিগুলো, এখন তো দেখি না প্রায়, আগেকার মুভিগুলো যদি দেখো তুমি দেখবে যে কি সব ওই ভিলেন মারামারি হচ্ছে, সবাই সমস্ত খারাপ মানুষেরা হেরে গেল, আর নায়কের পুরো পরিবার সেখানে হাজির, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই সেখানে একদম ঠিক টাইমে হাজির হলো, যখন নায়কের ফাইটিং শেষ হলো। এবার সবাই মিলে সেখানে হাজির হয়ে কি করলো, ক্যামেরাম্যানের সামনে দাঁত খেলাচ্ছে, আর সঙ্গে সঙ্গে একটা ক্যাপচার করে নেওয়া হলো, একটা ছবি। অর্থাৎ সবাই খুব খুশি, হ্যাপি এন্ডিং। তো এই হ্যাপি এন্ডিং যেটা, সেটাকে বলা হয় কমেডি। নাটকের সেই ধারাটাকে বলা হয় কমেডি। কমেডির মধ্যে হাসি থাকবে এবং আনন্দ থাকবে, সমাপ্তিও হবে মিলনাত্মক। কিন্তু যদি এন্ডে গিয়ে দেখো নায়ক মরে গেল, নায়িকা উধাও হয়ে গেল, আর পাওয়া যাচ্ছে না নায়িকাকে, অথবা নায়িকা বিচ্ছেদ হয়ে গেল, আর তুমি হাউ হাউ করে কেঁদে যাচ্ছ। দেবদাসে কি হলো মনে আছে, দেবদাস, হ্যাঁ দেবদাস মারা গেছিল। আচ্ছা, সেই দৃশ্য না দেখবো না, কি করে সম্ভব এটা? নাই, উপন্যাস পড়ার যে আনন্দ সেটা একদিকে, আর উপযুক্ত চরিত্ররা বা অভিনেত্রীরা যদি সেটার অভিনয় করে, তো ও আলাদা এক আঙ্গিকে তৈরি হয়। দুটোই দুই দিকে অসাধারণ। আমি পড়েওছি, তোমরা পড়েও দেখতে পারো, আর আমি দেখেওছি, তোমরা দেখেছো নিশ্চয়ই, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, অবশ্যই দেখবে, ঠিক আছে? শাহরুখ খানের, হ্যাঁ বাংলা টাংলা না ভুল করো, হ্যাঁ। তো সেইখানে আমরা যখন দেখি দেবদাস মারা যাচ্ছে, আর পারো ছুটে আসছে, অথচ তাদের শেষ দেখার হচ্ছে না, গাছের পাতাগুলো পড়ছে, পুরো জায়গাটার সিচুয়েশন আর বাইরে থাকছে না, সব আমাদের ভেতরে চলে যাচ্ছে যেন। ওখানে দেবদাস হিসেবে যে মারা যাচ্ছে, শেষ শ্বাস প্রশ্বাসটা নিচ্ছে, সেও মনে হচ্ছে স্বয়ং আমি, আর যে পারো হয়ে দৌড়াচ্ছে সেও মনে হচ্ছে আমি। আমরা প্রত্যেকে ক্যারেক্টার হয়ে যাই, প্রত্যেকে আমরা কষ্ট পাই। এমন সমাপ্তি কেন হলো? এই বিচ্ছেদ বা বিয়োগ কেন হলো? যোগ হলো না কেন? মিলন হলো না কেন? বিচ্ছেদ কেন হলো? তো যে সমস্ত ড্রামাতে, নাটকে তুমি দেখবে, অভিনয়ে তুমি দেখবে যে মিলনান্তক না হয়ে অন্তটি হয়ে গেলে কী রকম? বিচ্ছেদ, বিয়োগ। তো সেটাকে বলা হয় ট্র্যাজেডি। ট্র্যাজেডি হতে গেলে তোমার মনের মধ্যে যে রস তৈরি হয়, প্রত্যেক ভাবনা থেকে এক প্রকার রস তৈরি হয়। যেমন ধরো, কোনো তোমার আত্মীয় বা অত্যন্ত কাছের মানুষ মারা যাওয়ার কথা শুনেই তোমার বাড়িতে কেউ হাউমাউ করে কাঁদছে, ওকে? অর্থাৎ তার মনের মধ্যে প্রথমে কী হলো? মন খারাপ হলো, অর্থাৎ তার মনের মধ্যে একটা ভাব জাগলো, সেটার নাম হচ্ছে শোক। তার বড্ড শোক হলো, আর সেই শোক নামক ভাব থেকে যে রস তৈরি হলো তাকে বলা হয় করুণ রস। এই করুণ রস আমাদের চোখ দিয়ে বেরিয়ে যায়, যাকে আমরা বলি চোখের জল বা
অশ্রু। তো এক একটা ভাব থেকে এক এক রকমের রস সৃষ্টি হয়। এরকম মানুষের প্রায় 9 রকমের ভাব আছে, 9 ধরনের রস সঞ্চারিত হয় দেহে, ঠিক আছে? তো এইভাবে করে আমরা যখন এই ট্র্যাজেডি দেখি তখন আমাদের মধ্যে যে রস তৈরি হয় সেটাকে বলা হয় করুণ রস বা ট্র্যাজিক রস। তাহলে কি বলতে হবে? রাজস্থানের ইতিহাসকে অবলম্বন করে লেখা হয়েছে কোন নাটক? কৃষ্ণকুমারী। এবং এই নাটকের যে ট্র্যাজিক রস তা পাঠককে আজও সমানভাবে প্রভাবিত করে, যেমনটা তার সময়ে প্রভাবিত করত। মানে আজও এটা আবঝা হয়ে যায়নি, এর জনপ্রিয়তা আজও সেরা আছে। কিন্তু তোমরা পড়নি, এই তোমাদের আনন্দ। পড়ে ফেলতে যে কষ্ট লাগে সেটা পড়ে নিতে গেলে তো তুমি নাম্বারও পেয়ে যাবে বেশি, আর তাছাড়া তোমার জানা হয়ে যাবে। অধিক জানলে কি হবে? মাথা ভারী হয়ে যাবে না? হ্যাঁ, কি দরকার চাপ নিয়ে? কাজটা তো একবার, তাই না? আজ তো জানিয়ে দিলাম, বিশ্বাস হলো না। কাঞ্জিলাল কি বলে? পড়বে তুমি এটা? আগে বই তো জোগাড় করো। না, আমার কাছ থেকে পেয়ে যেতে পারো। দেখছি পরে এটা নিয়ে কথা বলবো। একটা গল্পের বই আছে না, ওই একটা নিয়ে শেষ সম্বল যেন না হয়ে যায়। একটা বই, কোনো এককালে একটা বই সংগ্রহ করেছো, সেটাই যেন শেষ সম্বল না হয়ে যায় জীবনের শেষ অবধি। ওটা পড়া হয়নি সম্পূর্ণ। হ্যাঁ, সেরা সেরা। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, ওটাকে ভ্রমণমূলক কাহিনী বলে। তুমি যদি এখন হিমালয়ের মাউন্ট এভারেস্টে না চেপে থাকো এবং তোমার ধারণা হয় যে আমি জীবনে কোনোদিনও আর যেতে পারবো না ওই সবে অত বড় জায়গায়, তবু কিছুটা তো আত্মসন্তুষ্টি হবে এটা জেনে যে যিনি গেছেন তিনি নিজের যাওয়ার পথের প্রত্যেকটা বিবরণ হুবহু তুলে ধরেছেন বইটিতে। তুমি পড়ছো আর যেন দেখতে পাচ্ছ যে তুমি যাচ্ছ। এই আনন্দটা তো তুমি পেলা, যেটা তুমি পেতা না। তো বই সেই আনন্দটা দেয়, যেটা তোমার পক্ষে সম্ভব না সেটাও তোমাকে উপহার দিয়ে চলে যায়। ঠিক আছে, বাকি তোমাদের ইচ্ছে, চাইলে পড়তে পারো, নাও পড়তে পারো। নেক্সট অংশে যাচ্ছি। আর কি বাকি থাকলো? একেই কি বলে সভ্যতা আর ঘাড়ে রো। আচ্ছা, এইখানে বুঝতে হবে যে একেই কি বলে সভ্যতা জিনিসটাতে কি আছে। দেখো, তোমরা নিশ্চয়ই বাবু কালচার, বাবু সংস্কৃতি সম্পর্কে, বাবু কালচার, বাবু বাঙালি মনে পড়ছে কথা? এরা কারা ছিল? কলকাতায় হঠাৎ ফুলে ফেঁপে ওঠা বাঙালি শিক্ষিত মানুষ, বিশেষ করে শিক্ষিত পুরুষদের কথা। তারা সভ্য হওয়ার নাম করে যে মেকি আচরণ করছে, মেকি মানে বানানো, অভিনয় করে বেড়াচ্ছে, আধকাচরা ইংরেজি শিখে নিচ্ছে, মদ, বেশ্যা এবং অধিকতর পরিমাণে নিজেকে বাবু প্রমাণ করার জন্য, ধরো যে কি ওই বেশ্যাদেরকে দালান কোঠা তৈরি করে দিতে হবে, পায়রা উড়াতে হবে, কে কত বেশি টাকা উড়াতে পারে এটার কম্পিটিশন করছে। যে যত বেশি করবে সে তত বেশি সম্মানিত হবে সমাজে। এই যে কাজগুলো পাগলার মতো করে, এরা সব বাবু। আচমকা সব ফুলে ফেঁপে উঠেছিল কলকাতায়। কলকাতার বাবুরা, মানে বাঙালিরা সব বাবু হয়ে উঠতে চেয়েছিল। ইংরেজদের প্রভাব তাদের উপর সবচেয়ে বেশি পড়েছিল, যেখানে তারা নিজেদেরই সভ্যতা ও সংস্কৃতিকে মুখ ভেঙছে, পাশ্চাত্যের সংস্কৃতিকে বারবার নিজের গায়ে, নিজের আচরণে, নিজের স্বভাবে, চরিত্রে আরোপ করার চেষ্টা হচ্ছিল। কিন্তু একটা কথা তো জানো, যে কাক হয়ে তোমার যতই তুমি ময়ূরের পালক খুঁজে দাও, কাক তো আর ময়ূর হয়ে যাবে না। ফলে কি হবে, একটা সময় না তো কাক কাকের সমাজে যেতে পারবে, না তো কাক ময়ূরের সমাজে যেতে পারবে। ও বেচারা একটা নগ্ন চরিত্রে পরিণত হবে, যার কোনো পরিচয় নাই। এই বাবু বাঙালিরা প্রায় একই রকমের ছিল। এদেরকে নিয়ে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করার কথা ভাবতও না। আর নাটকের মধ্যে তাদের সেই স্বভাব চরিত্রগুলোকেই বিষয়বস্তু করে তুলেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। সেখানে দেখা যাচ্ছে যে একটি পরিবারের ছেলে, সে বিভ্রান্ত হয়ে গেছে, বাবু সাজতে চাইছে, সাহেব হতে চাইছে। সে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাঙালি সমাজ, এই বাঙালিয়ানাকে মুখ ভেঙচে দিয়ে ও জোর করে সাহেব হওয়ার চেষ্টায়
মদ টদ গিলে মধ্যরাতে বাড়িতে এসে নিজের ঘরে নিজের স্ত্রীর কাছে না গিয়ে নিজের বোনের কাছে গিয়ে একটা চুম্বন দিয়ে দিয়েছে বোনের গালে। ব্যাস, মারধর শুরু, অশান্তি শুরু। আড়াল থেকে এই দৃশ্যটাকে ক্যাপচার করছেন লেখার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত। আর সেইটা আমাদের কাছে, এই যে তুমি হুট করে হেসে উঠলা, তার মানে এটা তো একটা নাটক। কেমন নাটক? প্রহসন। আর এর মধ্যে বাস্তবিক সমাজের কথাও পেলাম, হাস্যরসও পেলাম। অর্থাৎ এটা একটা ট্র্যাজেডি নয়, এটা একটা কমেডি, প্রহসন। কিন্তু শেষে যে ঘটনাটা ঘটলো সেটা একবার ভাবো। শেষে কি ঘটনাটা ঘটলো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে একটা নোংরা সভ্যতার নামে বা সভ্য হওয়ার নামে একটা নোংরা আচরণ চলছে সমাজে। এটা তো নোংরা জিনিস। আড়াল থেকে বসে মাইকেল মধুসূদন দত্ত সেটাকে লিখছেন আর নাম দিচ্ছেন একেই কি বলে সভ্যতা। মানে এটাকেই কি তুমি তোমার সভ্যতা বলে মনে করো? তাছাড়া বহু বিবাহ একটা ভয়ঙ্কর ব্যাধি হয়ে দাঁড়িয়েছিল সমাজে। বহু বিবাহ, একজন পুরুষ যত খুশি বিয়ে করতে পারে। আশ্চর্য, এ কোন প্রতিযোগিতা রে বাবা! আর পুরুষের কোনো বয়স নেই, আনলিমিটেড। ঠিক আছে, মরতে যাবে, কেউ বললো যে একটা সুন্দরী মেয়ে আছে, কচি কাঁচা, ও একদম রেডি বিয়ে করবে। বিয়েও করলো, 2 বছরের মধ্যে মরে গেল, আর ব্যাস ওর সাথে এবার মেয়েটাকে উঠিয়ে দিবে। নাম কি হবে? তুমি সতী আছো। আর নিজের স্বামীর সাথে তুমি যাবে না স্বর্গে? তুমি কেমন সতী সাধ্যী মহিলা বটে। হ্যাঁ, তাই জন্য সতীদাহ প্রথাও চালু হয়েছিল। কিন্তু এগুলো তো সব অন্যায়, অত্যাচার, মানুষ খুন করা হচ্ছে ডিরেক্ট একেবারে, তারপরে আনন্দের সাথে উদযাপন করে, তো লজ্জাজনক বিষয়। এটাকে সতীদাহ প্রথা। যদিও আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো একেই কি বলে সভ্যতাতে কি কি লিখবা তোমরা। এখানে 3টা বিষয় নিয়ে রাখা হয়েছে, পাশাপাশি আরও 2টো বিষয় নিয়ে, কিন্তু খুব সংক্ষেপে লিখতে হবে। আমরা বিষয়বস্তু মোটামুটি জেনে গেলাম, লিখবো কি কি। বাঙালি নব্য শিক্ষিত পুরুষদের, নব্য শিক্ষিত পুরুষদের অধঃপতন হলো। বাঙালি শিক্ষিত পুরুষদের অধঃপতনের কথা রয়েছে একেই কি বলে সভ্যতা নামক প্রহসনে। হলো আর কি? কৌলিন্য প্রথা। কৌলিন্য মানে হচ্ছে বর্ণ প্রথা। সমাজে যে উচ্চ নীচ ভেদাভেদ, কোন ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি উঁচু বংশে জন্মগ্রহণ করেছো তো তুমি সম্মানীয় মানুষ হয়ে গেলা, এটা লোক দেখানো। হতে পারে যে অত্যন্ত পাজি ছেলে জন্মগ্রহণ করেছে খুব উঁচু পরিবারে, হতেই পারে, কিন্তু সে সমাজে সম্মান পাচ্ছে কেন? কারণ তার বংশ, তার পরিবার অনেক উঁচু দরের। আর যে সত্যিকারের কর্মঠ, যার যোগ্যতা আছে, কিন্তু সে সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছে বলে তাকে কেউ সম্মান দিচ্ছে না, এটাকে বলা হয় কৌলিন্য প্রথা। এইটা শুরু করেছিল বল্লাল সেন বংশের রাজা। কেমন? তো নব্যশিক্ষিত পুরুষদের অধঃপতনের কথা কোথায় আছে? একেই কি বলে সভ্যতা নামক প্রহসনে। নেক্সট পূর্ণচ্ছেদে কি লিখতে হবে? কৌলিন্য প্রথা, কয় ঔকার লয় হ্রস্বই দন্তনে য। কৌলিন্য প্রথা ও ব্রাহ্মণদের লাম্পট্য কৌলিন্য প্রথা ও ব্রাহ্মণদের লাম্পট্য নিয়ে রচনা করেছেন তিনি। কি লেখা? কি প্রহসন? বুড়ো শালিকের ঘাড়ে রো নামক প্রহসন, তাই না? হ্যাঁ, ব্যাস এইটুকু লিখলে তাহলে কি কি হলো? একটা হলো এই অংশ, দ্বিতীয়টা হলো নাটক আর প্রহসনের নাম, তৃতীয় হলো নাটকের আলোচনা। নাম্বার কত আছে আমাদের হাতে? 4। তাহলে শেষতম কাজ করতে হবে। শেষতম কাজটা কি দেখো, লাস্ট পয়েন্ট, নাট্য বৈশিষ্ট্য। এই নাট্য বৈশিষ্ট্যে কি কি লিখতে হবে দেখো। প্রথম কথা, এখানে 2টো তথ্য দিবা তাহলেই যথেষ্ট, সুন্দর হয়ে যাবে। তিনি কিন্তু খুব
শিক্ষিত মানুষ ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং ইংরেজি ভাষাকে আমরা কি বলি? পশ্চিমী ভাষা। আমরা তো আছি পূর্ব দিকে, তাই না? ইউরোপ মহাদেশ কোন দিকে? পশ্চিমে। তো পশ্চিমের ভাষা বা পাশ্চাত্য ভাষা, তো তিনি পশ্চিমী ভাষা বা পাশ্চাত্য ভাষায় কিন্তু খুব এক্সপার্ট ছিলেন, ঠিক আছে, খুবই এক্সপার্ট ছিলেন, জনপ্রিয় ছিলেন। তো তিনি যখন বাংলায় লিখতে আসছেন তো বিষয়বস্তুটা কিন্তু দাঁড়াচ্ছে পাশ্চাত্য স্টাইলে, লেখার স্টাইলটা হচ্ছে পাশ্চাত্যদের মতো। তো তিনি পাশ্চাত্য রীতিতে, ক নাম্বার? পাশ্চাত্য রীতিতে নাটকগুলি রচনা করেছেন। খ নাম্বার, এই নাটকগুলিতেও তিনি অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেছেন। তোমরা জানো অমিত্রাক্ষর ছন্দের জাদুকর বলা হয় তাকে, বা অমিত্রাক্ষর ছন্দের জনক বলা হয়। তো এই নাটকগুলিতেও তিনি অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেছেন। ব্যাস, এই হলো তোমাদের একটা 5-এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, মাইকেল মধুসূদন দত্ত। এরপরের দিন আবার আলোচনা করব দীনবন্ধু মিত্র নিয়ে, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইন্টারেস্টিংও ব্যাপার। উনিও কিন্তু এই মধুসূদনের মতোই নাটকও কিছু লিখেছেন, তো কিছু প্রহসনও লিখেছেন। ওখানে আরও অদ্ভুত সব আনন্দময় বিষয় আছে, হাস্যকর ব্যাপার আছে। তো সেটা এরপরের দিন আলোচনা হবে। এইখান থেকে তোমরা পুরো নোটটাকে লেখার চেষ্টা করো এবং নিজে বুঝে লেখো, যেন কোথাও মুখস্থ না করতে হয়। মুখস্থ করলেই বেকার হয়ে যাবে। তোমাকে কি মনে রাখতে হবে? সালগুলো দেখো, সালগুলো একদম সাজানো আছে। শর্মিষ্ঠা 1859, তারপরে সবগুলো প্রায় 1860, লাস্টেরটাই হচ্ছে গিয়ে কেবল 61, সেটা হচ্ছে ঐতিহাসিক নাটক, তাই না? কি যেন নাম? কৃষ্ণ কুমারী। তোমরা জানো ঐতিহাসিক নাটক তো ইতিহাসে কোনো একটা জায়গার কথা বলবে, সেটা রাজস্থানের ইতিহাসকে কেন্দ্র করে কিন্তু সেটা লেখা হয়েছে। সেটার অসাধারণ কাহিনী আছে, ঠিক আছে, ওটাও একদিন গল্প করে শোনাবো।